আরে তুমি দেখো, এসব করবই করব। আরে বাবাকেও রাজি করিয়েছি, তাকে বলেছি মাসখানেক পরেই কলকাতা গিয়ে কোন একটা হোমিওপ্যাথি স্কুলে ভর্তি হয়ে যাব। তা মাসখানেক পরে কেন? আসলে এখন একটু কাজ আছে বুঝলে তুপেনদা। ওই দক্ষিণ পাড়া নবনাট্য সমাজ ভেঙে একটা ফ্যাকরা বার করা গেছে। আমাদের বিপিনবাবু হয়েছেন ওই দলের কর্তা। এবার টেলিগ্রাফের পর টেলিগ্রাফ করে তিনি আমাকে এনেছেন। আমি কথা দিয়ে এসেছি তাদের কনসার্ট পার্টি ঠিক করে দিয়ে তবে অন্য কাজে হাত দেব, তাই আর কি। আবার অট্টহাস্যে রোল উঠল। সতীশও যোগ দিল সেই হাসিতে। কিছুক্ষণ পর হাসি থামিয়ে বলল, আসলে একটা একটা ওই বাঁশির অভাব হচ্ছে বুঝলে, আর সেই জন্যই আজ ওই দিবাকরের কাছে এসেছিলাম। যদি থিয়েটারের রাতটায় আমাকে একটু উদ্ধার করে দেয় তো আর বেশি বাইরে ছোটাছুটি করে বেড়াতে হয় না, এই আর কি। তা কি বলে ও? কি আর বলবে উপেন্দা, ওই এক কথা, সামনেই পরীক্ষা। আচ্ছা, একটা জিনিস আমার মাথাতে কিছুতেই ঢোকে না উপেন্দা, এই 2 বছরের পড়াশোনার পরীক্ষা কেমন করে লোকের একটা রাতের অবহেলায় নষ্ট হয়ে যেতে পারে? আর যাইও যদি তাহলে যাওয়াই উচিত। এমন পাশ করার মর্যাদা যাদের কাছে থাকে থাক, আমার কাছে বাবু নেই। এই এই তুমি কিন্তু রাগ করতে পারবে না উপেন্দা, আমি তোমাকে যতটা জানি তার শিখেও কিন্তু কেউ জানেন না। জিমনাস্টিকের আখড়া থেকে শুরু করে ফুটবল ক্রিকেটে চিরদিন তোমার সাগরেদি করে করে সঙ্গে ফিরে ফিরে অনেক দিন অনেক রকমই তো তোমার সময় নষ্ট হতে দেখেছি। অনেকগুলো পরীক্ষা দিতেও দেখলাম, আবার রীতিমতন সেগুলোতে স্কলারশিপ নিয়ে পাশ করতেও দেখলাম। কিন্তু কই কোনোদিন তো তোমাকে এক্সামিনের দোহাই দিতে শুনলাম না। তাহলে কিন্তু তুমি এখন কি চাইছো বলো তো ভাইয়া? দেখো, আমি কিন্তু এই বাঁশি বাজাতে জানি না সতীশ, যাই বল। দেখো, আমিও অনেক সময় ওই কথাই ভাবি, সংসারের এই জিনিসটা কেন যে তুমি জানলে না, আমার ভারী আশ্চর্য লাগে। কিন্তু সে কথা থাক, এই তোমাদের এই দুপুর রোদের এই কমিটিটি আবার কিসের? শীতের রোদ গায়ে মেখে এদিকদের বৈঠকটা দিব্যি জমে উঠল। কথায় কথায় বেলা এত গড়িয়ে গেছে কেউ নজর করেনি। সতীশের কথা শুনে খেয়াল হতেই সবাই শশব ব্যস্ত হয়ে উঠল। সভাভঙ্গের মুখে ভূপতি জিজ্ঞাসা করল, উপেন্দ্রবাবু, তাহলে? আর আমি তো বলছি আমার আপত্তি নেই, তবে তোমাদের স্বামীজির উদ্দেশ্যটা যদি আগে থেকে একটু জানা যেত তাহলে ভারী স্বস্তি পেতাম। নিতান্ত বোকার মতো কোথাও যেতে আমার বাদ থেকে। কিন্তু তিনি যে কোনো কথাই বলেন না, কেবল বলেন যা জটিল যা দুর্বোধ্য তা বিশদভাবে পরিষ্কার করে বুঝিয়ে বলবার সময় ও সুযোগ একবার হয়ে ওঠা না অবধি চুপ করে থাকাই ভালো। যদি এর অন্যতা হয় তবে বেশিরভাগ সময় সুফলের পরিবর্তে কুফলই ফলে। চলতে চলতে কথা হচ্ছিল। এতক্ষণে সবাই বের হয়ে এসে রাস্তার একধারে দাঁড়ালো। সতীশ এসবের কিছুই বুঝছিল না। এতক্ষণ পর সে প্রশ্ন করল, ও উপেন্দা, ব্যাপারটা কি? উপেন্দ্রকে বাধা দিয়ে ভূপতি বলল, সতীশবাবু, আপনাকেও কিন্তু চাঁদার খাতায় সই করতে হবে। এবার কেন তা এখন আমরা ঠিক করে বলতে পারবো না। পরশু দুপুরে কলেজের হলে স্বামীজি নিজেই বুঝিয়ে দেবেন, কি বুঝলেন? ব্যাস, তাহলে আর আমার বোঝা হলো না ভূপতিবাবু। আরে পরশু আমাদের পুরো রিহার্সেল, আর আমি অনুপস্থিত থাকতে চলবে না। সে কি সতীশবাবু, থিয়েটারে সামান্য ক্ষতির ভয়ে এমন মহৎ কাজে আপনি যোগ দেবেন না? আরে লোকে শুনলে বলবে কি? লোকে না শুনেও অনেক কথা বলে, সেটা বড় কথা নয়। কথা বরং আপনাদের নিয়ে। কিছু না জেনেও এই অনুষ্ঠানটিকে আপনারা যতটা মহৎ বলে ভাবছেন, আমি যদি ততটা না ভাবি তো আমাকে দোষ দেবেন না কেউ। বরং যা জানি যা বুঝি আমি সেটার দিকেই মন দেব। কি? আরে সতীশবাবু, স্বামীজির মতন মহৎ ব্যক্তি যে ভালো কথাই বলবেন, আর তার উদ্দেশ্য যে ভালোই হবে এই বিশ্বাস করা তো আর শক্ত নয়। ব্যক্তি বিশেষের কাছে শক্ত নয় মানি। এই দেখুন না, এন্ট্রান্স পাস করাও শক্ত কাজ নয়, অথচ পাশ করা তো দূরে থাক, 3-4 বছরের মধ্যে আমি তার ধারে কাছেও ঘেঁচতে পারলাম না। আচ্ছা, এই যে স্বামীজি লোকটাকে আপনারা কি এর আগে কখনো দেখেছেন কিংবা তার সম্বন্ধে কিছু কি শুনেছেন? কি শোনেননি তো? দেখুন, এক গেরুয়া বসন ছাড়া তার কিন্তু কোনো সার্টিফিকেট নেই, অথচ আপনারা মেতে উঠেছেন। এবং আমি নিজে কাজ ক্ষতি করে তার বক্তৃতা শুনতে পারিনি বলে এখন সবাই আমার উপর রাগ করছেন। কি? আরে মেয়েতে উঠি কি আর সাথে সতীশবাবু, এই গেরুয়া কাপড় পরা লোকগুলো সংসারকে যে অনেক জিনিস দিয়ে গেছে। আর দেখুন, আমি রাগ করিনি, দুঃখ করছি। জগতের সমস্ত বস্তুই সাফাই সাক্ষীর হাত ধরে হাজির হতে পারে না বলে মিথ্যে বলে ত্যাগ করতে হলে অনেক ভালো জিনিস থেকে আমাদের বঞ্চিত হয়ে থাকতে হয়। আরে আপনি বলুন দেখি, যখন সঙ্গীতের সারেগামা সাধ দেন তখন কতটুকু রসের আস্বাদ পেয়েছিলেন, কতটুকু ভালো মন্দ বুঝেছিলেন সেটার? কি? আমিও ঠিক সেই কথাই বলছি। সঙ্গীতের একটা আদর্শ যদি আমাদের সামনে না থাকতো, মিষ্টি রসাস্বাদের আশা যদি না করতাম, তাহলে এত কষ্ট করে ওই সারেগামার পা সাধতাম না। ফোকালতির মধ্যে টাকার গন্ধটা
আপনি যদি অত করে না পেতেন তাহলে একবার ফেল করেই ক্ষান্ত দিতেন, বারংবার এমন প্রাণপাত পরিশ্রম করে ওই আইনের বইগুলো মুখস্থ করতেন না। আর উপেন্দ্রও হয়তো একটা স্কুল মাস্টারি নিয়ে এতদিন সন্তুষ্ট হয়ে থাকতেন। কি? উপেন্দ্র হাসতে লাগলেন, কিন্তু ভূপতির মুখ লাল হয়ে উঠল। 1 গুণ খোঁচা যে 10 গুণ করে সতীশ তাকে ফিরিয়ে দিয়েছে উপস্থিত কারোর বুঝতে তা বাকি থাকলো না। মনের রাগ মনেই চেপে ভূপতি বললেন, আপনার সঙ্গে তর্ক করা বৃথা। একটা জিনিসের ভালো মন্দ কত কিছুর প্রমাণ হতে পারে, তাই হয়তো আপনি জানেন। ধুর। মাফ করুন ভূপতি বাবু, আর 6 রকম প্রমাণ আর 36 রকম প্রত্যক্ষের আলোচনা এতটা তো সহ্য হবে না। তার চেয়ে বরং সন্ধ্যার পর বাবার বৈঠকখানায় যাবেন, যেখানে দুপুর রাত্রি পর্যন্ত তর্ক করব। প্রফেসর নবীনবাবু, সদর আলো গোবিন্দবাবু, এমনকি বরেণ্য ভট্টাচার্য মশাই পর্যন্ত এই নিয়ে গভীর রাত পর্যন্ত চুরোচুলি করে থাকেন। পাশের ঘরেই আমার আড্ডা। হেটফেরগুলো বেশ কায়দা করে এখনো পেকে ওঠেনি বটে, কিন্তু গায়ে আমার রং ধরেছে। অসময়ে পেকে গাছতলায় পড়ে শিয়াল কুকুরের পেটে যেতে চাইলে। তাই এটা বাদ দিয়ে আর কিছু বলার থাকে তো বলুন, না হয় অনুমতি দিন, আমি বিদায় হই। জোর হাতে দাঁড়ানো সতীশের কথার ভঙ্গিতে সকলেই হেসে উঠল। রুষ্ট ভূপতি দ্বিগুণ তেতে উঠলেন। রাগের মাথায় তর্কের সূত্র হারিয়ে গেল এবং এমন অবস্থায় যা প্রথমেই আসে তাই তর্জন করে বলে ফেললেন, ও বাবা, আপনি তাহলে দেখছি ঈশ্বর মানেন। ও উপেন্দা, আরে ভূপতিবাবু যে একেবারে আমায় এক ঘরে করে নিয়েছেন। আমার মতো 10-12টা কুকুরে এবার আর ঘেঁচতে পারবে না। আমি বলি, একদম ঠিক করেছেন ভূপতিবাবু। চোর চোর খেলায় ছুটতে না পারলে তো বুড়ি ছুঁয়ে ফেলেই ভালো, ঠিক কিনা? এই অপবাদের আঘাতে আগুন হয়ে ভূপতি উঠে দাঁড়াতেই উপেন্দ্র হাত ধরে বললেন, এই তুমি চুপ করো তো ভূপতি। আরে বুড়ি ছোঁয়া, কোন নেওয়া, এসব কি কথা রে সতীশ? আরে বলি না, তুই কি সত্যি ঈশ্বর মানিস না নাকি? হ্যাঁ, অদৃষ্ট বলে কি ঈশ্বর নাকি মানি নে? আরে ভয়ঙ্কর মানি। থিয়েটারের আড্ডা ভাঙবার পরে দুপুর রাত্রে গোরস্থানের পাশ দিয়ে একলা ফেরবার পথে যখন বিশ্বাসের জোরে বুকে রক্ত বরফ হয়ে যায়, কই তোমরা ভালো মানুষের দল কি তার খবর রাখো? এই এই আবার তুমি হাসছো উপেন্দা? আর ভূত প্রেত মানি আর ঈশ্বর মানি নে? হ্যাঁ। সতীশের কথায় এবারে ক্রুদ্ধ ভূপতি অবধি হেসে উঠলেন, বললেন, বাবা, সতীশবাবু ভূতের ভয় করলে ঈশ্বর স্বীকার করা হয়? তাহলে এই দুটি বুঝে আপনার কাছে এক নাকি? নিশ্চয়ই এক। আরে পাশাপাশি একটা চেনবার তো উপায় নেই। শুধু আমার কাছেই নয়, আপনার কাছেও বটে, উপেন্দ্রার কাছেও বটে, এবং শাস্ত্র যারা লেখেন তাদের কাছেও। এবার না মানেন তো বহুত আচ্ছা, কিন্তু মানলে তো আর রক্ষে নেই। দায়ে ঘায়ে বিপদে আপদে অনেক তরফ থেকে অনেক রকম ভেবে দেখেছি, ওই বাঘবিতণ্ডাও অনেক বিস্তর শুনেছি। কিন্তু যে অন্ধকার সেই অন্ধকার। ছোট একটুখানি নিরাকার ব্রহ্মই মানো আর হাত পাওয়ালা 33 কোটি দেবতাই স্বীকার করো, কোনো ফন্দিই খাটে না। সকলেই ওই একই শিকলে বাঁধা, একটিকে টানলে সব এসে হাজির হবে। ওই সেই একই স্বর্গ নরক আসবে, ইহকাল পরকাল আসবে, অমর আত্মা এসে পড়বে, তখন কবরস্থানী দেবতাগুলিকে ঠেকাবে কি দিয়ে? আরে কালীঘাটের কাঙালির মতো সাধ্য কি তোমার? একজনকে চুপি চুপি কিছু দিয়ে পরিত্রাণ পাও। নিমেষের মধ্যে যে যেখানে আসেন এসে ঘিরে ধরবেন। এবার ঈশ্বর মানি আর ভূতের ভয় করি নে, সে হবার জোর নেই ভূপতিবাবু, কি বলেন? যেরূপ ভঙ্গি করে সতীশ তার কথায় উপসংহার টানল, তাতে সকলের হাসি থামবার আর নামই নিচ্ছিল না যেন। উপেন্দ্র স্ত্রী সুরবালার পাঠানো চাকরটা অবধি দূরে দাঁড়িয়ে মিটিমিটি হাসতে লাগলো। যে একখানা আসন্ন ঝগড়াঝাটির কালো মেঘ ঘনিয়ে আসছিল, তাই হাসির কলরবে কোথায় হারিয়ে গেল তা স্বয়ং ভূপতিরও মনে রইল না। মাস 3 পরের কথা। একদিন সকালবেলায় ঘুম ভেঙে সতীশ বিছানায় এপাশ ওপাশ করতে করতে হঠাৎ স্থির করল, আজ সে আর স্কুলে যাবে না। এখন সে হোমিওপ্যাথি স্কুলে পড়ে। আজকে সেখানে ডুব দেবার কথা মনে করতেই তার সারা দেহ মন উৎফুল্ল হয়ে উঠল যেন। তড়াক করে বিছানা ছেড়ে উঠে পাশের আরাম কেদারাটিতে বসে তামাকের জন্য ডাকাডাকি করতে লাগলো। ওই, আরে একটু তামাক দিয়ে যাও। ওই গো। খানিক পর ঘরে এসে ঢুকল সাবিত্রী। সে অনতি দূরে মেঝের উপর বসে পড়ে জিজ্ঞাসা করল, ঘুম ভাঙল বাবু? সাবিত্রী এবাড়ির ঝি হলেও একরকম ভাবে তাকে গৃহিণী বলাও চলে। চুরি করত না বলে খরচের সমস্ত টাকা করে
তার হাতে দেওয়া হতো। একহারা অতি সুশ্রী গঠন, বয়স বোধ করি 21-22-এর কাছাকাছি, যদিও মুখ দেখে আরো কম বলে মনে হয়। সাবিত্রী সব সময় ফর্সা কাপড় পরত আর নিজের ঠোঁট দুটিকে পান ও দোক্তার রসে দিবারাত্রি রাঙিয়ে রাখত। তার নিজের বাড়ি বলতে কিছুই ছিল না, তাই এবারের সকলের ওপর তার একখানা আন্তরিক স্নেহ মমতা ছিল। কেউ তার সুখ্যাতি করলে বলতো, যত্ন না করলে আপনারা রাখবেন কেন বাবু? তাছাড়া বাড়ি গিয়ে গিন্নিদের কাছে নিন্দে করে বলবেন, বাসার এমন ঝি যে পেট ভরে দুবেলা খেতেও দেন, ও অপযশের চেয়ে একটু খাঁটা ভালো। এই বলে হাসি মুখে সে কাজে চলে যেত। বাড়ির মধ্যে কেবল সতীশই তার নাম ধরে ডাকত, হাসি মশকরা করত, যখন তখন বকশিস দিত। তাই সতীশের ওপর সাবিত্রীর স্নেহটা একটু বেশিই ছিল। সারা দিন শত সহস্র কাজকর্মের মধ্যেও সে সর্বদা সতীশের সমস্ত রকম খেয়ালের দিকে বিশেষ নজর রাখত। বাড়ির সকলে এটা জানত, এমনকি কেউ কেউ তো সকৌতুক ইঙ্গিত করতেও ছাড়ত না। তবে সাবিত্রী জবাব দিত না, মুখ টিপে হেসে আপন মনে নিজের কাজ করে যেত। তার প্রশ্নের উত্তরে একখানা বড় সড়ো হাই তুলে সতীশ বলল, ঘুম ভাঙলো। এই বলে বালিশের তলায় একটা টাকা ঠং করে ফেলে দিল। সাবিত্রী সেটা তুলে নিয়ে জিজ্ঞাসা করল, সকাল সকাল আবার কি আনতে হবে? সন্দেশ, দাদা আমার জন্য নয়, এখন রেখে দাও, রাত্রে তোমার বাবুর জন্য কিনে নিয়ে যাও। সাবিত্রী রাগ করে টাকাটা বিছানার উপর ফেলে দিয়ে বলল, রেখে দিন আপনার টাকা, আমার বাবু সন্দেশ খেতে ভালোবাসে না। আরে আরে আমার মাথা খাও সাবিত্রী, এ টাকা আমার কিছুতেই ফেরত দিতে পারবে না। আমি সত্যি তোমার বাবুকে সন্দেশ খেতেই দিয়েছি গো। ওহ, যখন তখন আপনি মেয়ে মানুষের মতো মাথা দিব্যি দেন, এ ভারী অন্যায়। বাবু টাবু আমার নেই, বাবু আমার আপনি, আপনারা। আচ্ছা বেশ, দাও টাকা, কিন্তু বলো আমরা ছাড়া যদি আর কোনো বাবু থাকে তো তার মাথা খাই। আমার বাবুকে আপনার সতীন যে মাথা খাচ্ছেন? আমি তার মাথা খাচ্ছি না, তা তিনি বরং আমার মাথা খাচ্ছেন। আমি তো বরং তাকে সন্দেশ খাওয়াচ্ছি কি। সাবিত্রী মুখ ফিরিয়ে কোনো মতে হাসি চেপে গম্ভীর মুখে বলল, চাকর দাসীর সঙ্গে এরকম করে কথা কইলে ছোট লোক প্রশ্রয় পেয়ে যায়। আর মানি না কিন্তু, তা একটু বুঝে সমঝে কথা কইতে হয় বাবু, নইলে সকলে নিন্দে করবে যে। তা আজ এবেলা কি রান্না হবে? এ সাবিত্রীর রোজকার ব্যাপার। প্রতিদিন সে এমনভাবেই সকালবেলা একবার করে এসে সতীশের হুকুম নিয়ে যায় এবং নিজে দাঁড়িয়ে থেকে বামুন ঠাকুরকে দিয়ে সমস্ত রান্না নিখুঁত করে শেষ করায়। ইতিমধ্যে চাকর তামাক দিয়ে গিয়েছিল। সতীশ আর একবার কাত হয়ে শুয়ে পড়ে বলল, যা ইচ্ছে। ও বাবা গো, রাগ হয়েছে দেখছি। সতীশ দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে তামাক টানতে টানতে বলল, তা পুরুষ মানুষ রাগ থাকবে না নাকি? আজ আজ আমিও খাবো না। আর কোথাও জুটেছে বোধ হয়, কিন্তু সে যাই হোক সতীশবাবু, স্কুলে আপনাকে যেতেই হবে, তা কিন্তু বলে রাখছি। এই অল্প দিনের মধ্যে নিয়মিত স্কুলে যাওয়ার ব্যাপারটা আবারও সতীশকে বোঝার মতো চেপে ধরছিল। তাই নানা ছলে নানা কায়দায় সে যে কামাই করতে শুরু করেছিল, সাবিত্রীর তার নজর এড়ায়নি। তাই আজকে তারই বিধান দেওয়া। সতীশ ধর্মর করে উঠে বসে কৃত্রিম রাগের স্বরে বলল, এই 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 শুভকল্পে গোড়াতেই এই এই খবরদার টুকু না বলছি। তা তো বলবেনই, কিন্তু এই যে এন্ট্রান্স পাশ করে 24 বছর কেটে গেল, তবে তো ডাক্তারি পাশ করতে 64 বছর কেটে যাবে। এই 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 মিথ্যা কথা বলো না সাবিত্রী, আমি আমি এন্ট্রান্স পাস করিনি। ও, এটাও করেননি? আরে না, হিংসুটে মাস্টারগুলো আমাকে পাস করতেই তো দেয়নি।
মা গো। তবে তবে ডাক্তারিটার কি হবে শুনি? আচ্ছা আচ্ছা সাবিত্রী, গাধার মতো লোকগুলো এক্সামিন পাশ করে কি করে বলতে পারো? গাধার মতন, কিন্তু গাধা তো নয়। যারা ঠিক গাধা তারা পারে না। এই, আমার মুখের সামনে দাঁড়িয়ে আমাকে গাধা বলছো? এত সাহস কিন্তু ভালো না। এখন বাইরে যদি কেউ শুনতে পায় কি কি কি- কিভাবে বলো তো? হায় রে, কর্মদোষে আজ সাবিত্রী এবাড়ির দাসী। তাই এই আঘাতটুকু তাকে সহ্য করে নিতে হলো। আর কিছু না বলে সে ধীরে ধীরে ঘর ছেড়ে চলে গেল। সে যেতেই সতীশ আর একবার অলসের মতো বিছানায় শুয়ে পড়ল। তার মনের মধ্যে কর্মহীন সারা দিনের যে ছবিটা উজ্জ্বল হয়ে উঠছিল, সাবিত্রীর কথার ঘায়ে তার অনেকটাই মলিন হয়ে গেল। এবং যে ব্যথাটুকু বুকের মধ্যে চেপে সাবিত্রী নিজেও চলে গেল, সেটাও সতীশের ছুটির আনন্দকে একেবারে মাটি করে দিল। সতীশ এরপরও অনেকক্ষণ অলস বিরক্ত মুখে বিছানাতেই পড়ে রইল। যথাসময়ে স্নানের জন্য তাগিদ পড়লেও সতীশ উঠল না। তবুও বারবার তারা আসতে সে বলল, ও, আমি তো আজ বেরোবো না। এত তাহলে তারা কিসের? সাবিত্রী ঘরে ঢুকে বলল, সে হবে না, আপনাকে স্কুলে যেতেই হবে। যান, আপনি স্নান সেরে খেয়ে নিন। এই শোনো, এই তোমার কি আমার অজি বহাল করা হয়েছে যে এমন করে জোর জুমুন লাগিয়েছ? ভাল লাগে না। আজ আমি পারবে কম না পাচ্ছি আমি। আচ্ছা বেশ, আচ্ছা না যান তো স্নান করে খেয়ে নিন। আপনার কুড়িমিতে দাসী চাকরে কষ্ট পায়, সেটা দেখতে পান না? কিরকম দাসী চাকর যে 9টা বাজতে না বাজতে কষ্ট পায়? না, আমার বাসাটা এবার বদলাতেই হবে দেখছি, নাহলে শরীরটাই টিকবে না। তাহলে আমাকেও বদলাতে হবে। ইয়ে না মানে, আমি বলতে চাইছি আপনার কিন্তু আর অনিয়ম করা চলবে না। স্কুলে যেতেই হবে। নিন উঠুন, বেলা হয়ে যাচ্ছে। সাবিত্রী আলনার দিকে এগিয়ে গিয়ে সতীশের ধুতি আর গামছা নিয়ে স্নানের ঘরে রেখে আসার জন্য দ্রুত পদে বেরিয়ে গেল। তার ওই শেষ কথাটির মধ্যে কিসের ইতস্ততা ছিল তা ধরেও ঠিক ধরতে পারল না সতীশ। সতীশ প্রতিদিন নিয়মিতভাবে সন্ধ্যান্নিক করত। আজ স্নান সেরে এসে পুজোর আসনে বসে সে দেরি করতে লাগলো। সাবিত্রী 2-3 বার এসে দেখে গিয়ে দরজার বাইরে থেকে বলল, বাড়া ভাত ঠান্ডা হয়ে গেল যে, স্কুলে যেতে হবে না আপনাকে। দয়া করে দুটি খেয়ে নিয়ে আমাকে উদ্ধার করুন। সতীশ আরো মিনিট 5 নিঃশব্দে বসে থেকে উঠে দাঁড়িয়ে বলল, এই, পূজা আন্নিকার সময় গোলমাল করলে কি হয় জানো? কোষাকুষি সামনে নিয়ে ছল করলে কি হয় জানেন? কি? আমি ছল করেছিলাম? কখনো না। তা আপনিই জানেন, কিন্তু আপনারও তো অন্যদিন এত দেরি হয় না। যান, ভাত দেওয়া হয়েছে, আমি চললুম। শীতের মধুর দুপুরে বাসাবাড়ি সম্পূর্ণ নির্জন, নিস্তব্ধ। এবারে সকলেই কেরানি, কাজেই সবাই অফিসে গিয়েছেন। বামুন ঠাকুর বেড়াতে গিয়েছে, বেহারে গিয়েছে বাজারে। সাবিত্রীরও কোনো সারা শব্দ নেই। সতীশ নিজের ঘরে প্রথমে দিবা নিদ্রার মিথ্যা প্রচেষ্টা করে এইমাত্র উঠে বসে আপন মনে যা তা ভাবছিল। তার মাথার দিকে জানালাটা বন্ধ। কি যেন ভেবে সে জানালাটা খুলে দিয়ে সামনের খোলা ছাদের দিকে চেয়ে তৎক্ষণাৎ বন্ধ করে ফেলল। ছাদের এক প্রান্তে বসে সাবিত্রী চুল শুকোচ্ছিল, সঙ্গে ঝুঁকে পড়ে কি একটা বই দেখছিল। জানালা খোলার শব্দে সে চমকে উঠে মাথার উপরে আঁচল তুলে দিয়ে উঠে দাঁড়াতেই দেখল জানালা আবার বন্ধ হয়ে গেছে। কিছুক্ষণ পরে সে ঘরে ঢুকে বলল, বাবু ডাকছিলেন আমাকে? না, কই ডাকিনি তো। আপনার পান আর জল আনবো? আনো। সাবিত্রী পান জল এনে বিছানার কাছে রেখে ঘরের সমস্ত দরজা জানালা একে একে খুলে দিয়ে বলল, যাই, আপনার তামাক সেজে আনি। বিহারি কোথায়? বিহারি বাজারে গেছে জানিয়ে সাবিত্রী চলে গেল।
খানিক পরে তামাক সেজে এনে হাজির করে খোলা দরজার সামনে বসে পড়ে বলল, আজ কিন্তু মিথ্যে কামাই করলেন। কি আর করব, আমি এমনিই যে, সেই জন্যই তো এই ডাক্তার হবার ইচ্ছে নেই। তাই ভেবেছি অল্প স্বল্প কিছু শিখে নিয়ে আমাদের দেশের বাড়িতে ফিরে গিয়ে একটা ওই বিনি পয়সা ডাক্তারখানা খুলে দেব। চিকিৎসার অভাবে দেশের গরিব দুঃখীরা ওলায় ওঠায় উজাড় হয়ে যায়, তাদের চিকিৎসা করাই আমার উদ্দেশ্য হবে। বিনে পয়সা চিকিৎসায় বুঝি ভালো করে শেখার দরকার নেই? ভালো ডাক্তার কেবল বড় লোকের জন্যে, আর গরিবের বেলায় হাতুড়ে। আর তাছাড়া আপনি চলে গেলে বিপিনবাবুর ভারী মুশকিল হবে যে। মুশকিল আবার কি, আমার মতন বন্ধু তার ঢের জুটে যাবে। তাছাড়া ওখানে আমি আর যাইও না। জান না? ও মা, তাহলে ওকে আর গান বাজনা শেখায় কে? আরে আমি কি গান বাজনা শেখাতে যাই নাকি? আজব কথা। কি জানি বাবু, লোকে তো তাই বলে। অনেকে তো আপনাকে বিপিনবাবুর মো সাহেবও বলে, মানি না। সতীশ রীতিমতো রেগে আগুন হয়ে গেল। তার কারণও ছিল, বিপিনের সঙ্গে ঘনিষ্ঠ সংযোগ বাইরের লোকের সমালোচনার